স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। মহাজোট সরকারের শেষ বেলায় মন্ত্রিসভায় নতুন 7 মন্ত্রীর অন্তর্ভুক্তির ঘোষণায় খবরের নতুন শিরোনাম পেল আমাদের গণমাধ্যম। জনতাও ব্যস্ত হয়ে পড়লো এ নিয়ে। তারপরও ভালো শেষ হয়নি সব। মহাজোটের শীর্ষ দুই নেতা আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বেঁকে বসেন শেষ মুহূর্তে। এরপর তাদের বদলে নতুন দুজনকে নেওয়া হয়। এদিকে জাতীয় পার্টি নাকি আর মন্ত্রিসভায় আসতেই চাইছে না, তাই তাদের কোনো নেতাকে এবার মন্ত্রিত্বের জন্য ডাকা হয়নি। এমনকি তারা নাকি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে দাওয়াতও পাননি। মন্ত্রিসভার নতুন 7 সদস্যকে অনেক অনেক অভিনন্দন। তাদের মধ্যে নতুন 3 জন মন্ত্রী আজ আমাদের অতিথি। তাদের সাথে আলাপচারিতায় খুঁজবো আমরা কিছু প্রশ্নের উত্তর। মহাজোট সরকারের নতুন প্রাণ সঞ্চারে কতটা কাজ করবে নতুন মন্ত্রীরা? মন্ত্রিসভা প্রসারণের প্রকৃত কারণ কি? মন্ত্রিত্বের জন্য ডাকার সঠিক পথটা আসলে কি? মহাজোটের মন্ত্রিসভায় শেষ বেলায় কেন ডাক পাচ্ছেন অভিজ্ঞ জনেরা? জানিয়ে রেখে আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 10232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv ঠিকানায়, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারও। আজ স্টুডিওতে আছেন নতুন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আছেন তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তফা ফারুক মোহাম্মদ। মাফ করবেন, মোস্তফা ফারুক মোহাম্মদ। আপনাদের 3 জনকে আরেকবার স্বাগত এবং আমাদের পক্ষ থেকে অনেক বেশি অভিনন্দন। অবশ্য জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেছিলেন যে মানে অনুষ্ঠানটি শুরুর ঠিক আগে দায়িত্বটি অনেক গুরু দায়িত্ব, এত অভিনন্দন জানানোর মতো নয়। যাই হোক, আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কাছেই প্রথমে আসি। স্বাধীনতার পর থেকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, স্বাধীনতার পর থেকে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ণ দায়িত্বকাল পালন করেননি। এর কারণ কি বলে আপনি মনে করেন? আমি মনে করি এটা কাকতালীয় বিষয়। তবে আমাদের ক্ষেত্রে, বিশেষত আমার ক্ষেত্রে আমি মনে করি যেহেতু আমরা আপনার শেষ প্রান্তে এসে যোগ দিয়েছি, তো এই প্রান্তে এসে যোগ দেওয়ার অর্থ হলো যে আমরাও হয়তো পূর্ণ দায়িত্ব পালন করব না বা করি নাই। জি। তো এটার সাথে আমার মনে হয় অন্যক্রম ভিন্নতর কোনো তাৎপর্য খুঁজতে যাওয়া খুব একটা আপনার কর্মক্ষম দৃষ্টিভঙ্গির পরিচয় বলে আমি মনে করি না। মানে দায়িত্বটা কি আসলে এত কঠিন বা এত গুরুতর কিনা? মানে আর কোনো মন্ত্রণালয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারবো না, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিংলি 1972 সাল থেকে এই পর্যন্ত পরীক্ষা করে দেখেছি, সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী। তিনি 4 বছরের কিছু বেশি সময় ক্ষমতায় ছিলেন, আর বাকি সবাই 3.5-3 এরকম একটা সময়। তো মানে দায়িত্বটা কতটা গুরুতর বা কঠিন? সম্ভবত এর মধ্যে আপনি আপনার হিসাবে স্বৈরতান্ত্রিকতার মোড়কে যারা মনোনীত হয়েছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন তাদের খতিয়ান নেননি। প্রফেসর এম এ মতিন 27 নভেম্বর 1981 থেকে 24 মার্চ 1982 সাল পর্যন্ত ছিলেন, আর আবার উনি নির্বাচিত হয়েছেন 1 ডিসেম্বর 1986 থেকে 21 মার্চ 1989। জিয়াউর রহমান সাহেব 7 নভেম্বর 1975 থেকে 6 জুলাই 1978। এই মোটামুটি বড়, মানে আমাদের সবার খতিয়া নেই আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ বেশি দিন থাকেন না। জি, বিষয়টা স্বরাষ্ট্র বেশি দিন থাকার কথা। তো আমার মনে হয় সকলের আশা আছে বেশি দিন থাকবেন বলেই হয়তো কম থাকেন। জি, আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটাও আমাদের নিউজ রুমে এবং আমাদের গবেষকদের মধ্যে খুব আলোচিত হয়েছে যে আমাদের ঘর এবং বাইর দুটোই এখন চাঁদপুরে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আছেন আপনি, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আছেন ডক্টর দীপুমণি, যিনি চাঁদপুর থেকে এসেছেন। তো কারণ খুব সুস্পষ্ট, তার কারণ চাঁদপুরেই বাংলাদেশের সকল নদী বা প্রধান নদীগুলো মিলিত হয়েছে। সকল স্রোতের মধ্যস্রোত চাঁদপুর হয়ে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাসানুল হক ইনু। প্রথমেই জানতে চাইবো যে আপনার গলায় আমরা শপথ নেওয়ার সময়ও আমরা দেখতে পেয়েছি যে আপনি লাল সবুজের একটি, এটাকে কি বলবো আমি জানি না, ওড়না, চাদর, উত্তরীয়। তো এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন যে এটি আপনি। আপনাকে ধন্যবাদ ফারুক ভাইকে এবং মহিউদ্দিন ভাইকে। বহুজন এ নিয়ে প্রশ্ন করেছে আমাকে, তা আমি বলেছি যে এটা এই লাল আর সবুজ হচ্ছে জাতীয় পতাকার রং। তো এই ব্যাপারটা যখন 2004 সনে একটা বিশাল মুক্তিযোদ্ধা সমাবেশ ডেকেছিলাম, আমি নিজেই ডেকেছিলাম এবং পল্টন ময়দানে সমাবেশ হয়েছিল। সবার লোক মানে সবার হিসাবে বলে যে 10,000-এর মতন হয়েছিল। এবং সেখানে বাংলাদেশের শীর্ষ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডাররা ছিলেন,
সেখানে আমার তরফ থেকে প্রত্যেকের গলায় এই লাল সবুজের এই উত্তরীয়টা পরিয়ে দিই এবং আমি বলি যে আপনারা অথবা যে কোনো মানুষ, যে কোনো নাগরিক তার বিশেষ মুহূর্তে অথবা জাতীয় দিনে এটাকে গলায় ধারণ করবে এবং দেশের প্রতি এই তার মমত্ববোধ প্রকাশ করবে। তা আমার কাছে ইনু ভাই, এই 4 থেকে 2012 পর্যন্ত এর মধ্যে কি বিশেষ মুহূর্তগুলিতে আপনি এটা পড়েছিলেন? আমি বহুত বিশেষ মুহূর্তে এটা পড়েছি। যেরকম এই জিনিসটা যখন ভারত মন্ত্রিত্বের শপথ গ্রহণটি যদি একটি বিশেষ মুহূর্ত হয়, তাহলে কি আপনার এই বিশেষ মুহূর্তটা মানে লম্বা হচ্ছে, প্রলম্বিত হচ্ছে, আরো অনেকক্ষণ থাকবে? আমি একটা উদাহরণ দিচ্ছি যে ভালোই দেখাচ্ছে। আমার কাছে ভালোই লাগছে, সেই জন্য এত এটা লাল সবুজ, সুতরাং এটা কোনো রং চঙের ব্যাপার না। জি। এবং এটা আমি মনে করি যে কোনো নাগরিক তার বিয়ের দিনও পড়তে পারে। এবং যারা ভারত থেকে এক বহুত বৃদ্ধ মুক্তিযোদ্ধারা এসেছিলেন, যারা ভারতীয় নাগরিক, তাদের সম্বর্ধনা হয়েছিল, আমি সেখানে ব্যক্তিগতভাবে প্রত্যেকের গলায় এটা পরিয়ে দিয়েছিলাম এবং তারা এটা পরে গর্ববোধ করেছিল। যে ইনু ভাই, আমরা একটু আমাদের গবেষকদের দেওয়া আমাকে যে প্রশ্ন আসছে তাতে করি। বাম ও প্রগতিশীল নেতা হিসেবে আপনি এবং রাশেদ খান মেনন, এই দুজনের নাম মানে শীর্ষ বাম নেতাদের মধ্যে অনেকদিন ধরে একই পাশে উচ্চারিত হয়ে থাকে। তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে বাম এবং প্রগতিশীল নেতা বলার জন্য। সেই রাশেদ খান মেনন আমাদেরকে আলাদা করে আমাদেরকে সবাইকে একসঙ্গে বলেছেন যেভাবে তাকে মন্ত্রী হওয়ার আহ্বানটি জানানো হয়েছে সেটি সঠিক ছিল না। এমনকি তিনি একিউজ করেছেন কোনো সভ্য দেশে এইভাবে করে নাকি আমন্ত্রণ জানানো হয় না। আপনার আমন্ত্রণটি কিরকম ছিল, আর আপনি এই সম্পর্কে যদি একটু বলতেন? যেটা যথেষ্ট দেখেন না, মন্ত্রী পরিষদে মানে কাকে নেবে আর কাকে নেবে না সিদ্ধান্তটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। জি। যিনি প্রধানমন্ত্রী থাকবেন অথবা যিনি প্রধান নির্বাহী থাকবেন, তিনি এই সিদ্ধান্ত নেবেন এবং তিনি আমন্ত্রণ জানাবেন এবং সে আমন্ত্রণ গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার অধিকার সেই ব্যক্তির আছে। প্রত্যাখ্যান করারও নিয়ম আছে, গ্রহণ করারও পদ্ধতি আছে। আমি যে পদ্ধতিতে আমাকে জানানো হয়েছে সেই পদ্ধতিতে আমি বুঝেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খবর পাঠিয়েছেন। আমি যদি মনে করতাম যে এই বিষয়ে কোনো আলোচনার প্রয়োজন আছে, তাহলে আমি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতাম এবং সেখানে সে আলোচনা সাপেক্ষে আমার সিদ্ধান্ত দেশবাসীকে জানাতাম। সুতরাং এ নিয়ে আমি মনে করি না যে খুব মাথা ঘামানোর দরকার আছে। আসল কথাটা হচ্ছে যে আপনি মন্ত্রী পরিষদে যাবেন কি যাবেন না। আমি এরকম ভাবে দেখি জিনিসটা যে আপনি মন্ত্রী পরিষদে যাবেন না, সরাসরি বলুন, আর মন্ত্রী পরিষদে যাবেন, সরাসরি বলুন। আমি নীতিগতভাবে মনে করেছি যে আমার লড়াইটা এখন পর্যন্ত শেষ হয়নি এবং যে লড়াইটা আমি দীর্ঘদিন ধরে শুরু করেছিলাম সাম্প্রদায়িক জঙ্গিবাদী যুদ্ধ অপরাধীদের চক্রের বিরুদ্ধে, জনগণ তো শুনতে অনেকটা বিরক্ত বোধ করছেন, কিন্তু আমি এই লড়াইটা এখনো মাঝপথে আছে। যেহেতু বেগম খালেদা জিয়া প্রকাশ্যে এই যুদ্ধ অপরাধীদের পক্ষ নিয়েছে, প্রকাশ্যে এই জঙ্গিবাদকে বাঁচানোর আপনি বলছেন মন্ত্রী হওয়ার ফলে সেই শক্তিটা মানে আপনার আরো একটু বৃদ্ধি পাবে। আমি সেটা বলিনি, আমি বলছি যে সে লড়াইটা চালু রাখার জন্য মহাজোটের তৈরি। সুতরাং মহাজোটে আমি আছি এবং মহাজোটে থাকবো ভবিষ্যতে। যে কোনো দায়িত্ব সেই জন্য এটা যদি 5 দিন আগেও আমাকে বলা হতো, আমি বলতাম ঠিক আছে, আমি দায়িত্ব পালন করব, কারণ মহাজোটকে সামনের দিকে নিয়ে যাওয়া আমার কর্তব্য। জি, ইনু ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু মোস্তফা ফারুক মোহাম্মদের কাছে জানতে চাইবো যে মন্ত্রিসভা সম্প্রসারণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে বেশ কিছু এলাকায় যাদের এলাকায় মন্ত্রী নেই তাদের প্রতি সম্মান রেখে, তাদের চাওয়া পাওয়ার প্রতি সম্মান রেখে আরো কিছু মন্ত্রিসভায় উল্লেখ করা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে একজন মন্ত্রী তো পুরো দেশের মন্ত্রী হবেন, তিনি একটা এলাকার কথা বিবেচনা করে বা একটা কোটার কথা মাথায় রেখে মন্ত্রী হওয়াটা মানে এটা কিরকম মনে হয়? এটা কিন্তু পারসেপশন আছে আমাদের দেশে যে আমার এলাকা থেকে মন্ত্রী হয়নি। আমি যখন নির্বাচন করি তখন লোকজন বলছে যে যশোর থেকে প্রত্যেকবার একবার না একজন মন্ত্রী হয়, একাধিক মন্ত্রীও হয়। কিন্তু আমাদের এর আগের বার 2001 থেকে 2006 তরিকুল ইসলাম সাহেব ছিলেন মন্ত্রী, উনি কিন্তু বিএনপির পূর্ণমন্ত্রী। 1996 থেকে 2001 ছিলেন পূর্ণমন্ত্রী সাদিক সাহেব এবং প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। কিন্তু এবার যখন আমাদের মধ্যে আমাদের 6 জন, আমরা প্রত্যেকেই আওয়ামী লীগের 6 জন,
1, 2, 3, 4, 5, 6টা কেন্দ্র থেকে আমরা আওয়ামী লীগের উত্তীর্ণ হয়েছি, কাউকে নেওয়া হয়নি। এটা একটা হতাশা ওদের মধ্যে। আমি কিন্তু এর কোনো কারণ জানি না, কারণ আপনি ঠিকই বলেছেন, মন্ত্রী তো সারা দেশের, তোমার এলাকার জন্য নয়, জি। শুধু যোগাযোগের জন্য আমি নই। সুতরাং এটা এর জন্য আবার দুঃখ প্রকাশ করে কেন, কিন্তু তবুও সাধারণ মানুষের একটা পারসেপশন আছে Right. আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তো খুব মুশকিল, 64টা জেলা থেকেই যদি মাননীয় প্রধানমন্ত্রীকে মন্ত্রী বানাতে হয়। আমি প্রশ্নে পরে আসছি। আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কাছে জানতে চাইবো যে আপনি সারা জীবনের একজন কৃতি ব্যক্তিত্ব, কৃতি ছাত্র, কৃতি আমলা, কৃতি লেখক, এর কোনটি রাজনীতিতে আপনাকে কৃতি হতে সবচেয়ে বেশি সাহায্য করেছে? কোনোটাই নয়। আমি রাজনীতিতে মোটামুটিভাবে একটি স্বীকৃতি পেয়েছি জনগণের প্রতি আমার আনুগত্যের ভিত্তিতে। যখন পিছনে ফিরে তাকাই, তখন আমার মনে এই প্রতীতি জন্মে যে জনগণের কাছে যেতে পেরেছি, জনগণের আশা আকাঙ্ক্ষা আমার কাজে কর্মে বাক্যে প্রতিফলিত করতে পেরেছি বলেই এই স্বীকৃতি আমার এসেছে। কাজে আপনি যে 3টি গুণকের কথা বললেন, সেই 3টি গুণক এক্ষেত্রে কার্যকর নয়। তার মানে কৃতি রাজনীতিবিদ হওয়ার জন্য কৃতি ছাত্র, কৃতি আমলা বা কৃতি লেখক হওয়ার দরকার নাই। আসলে কিছু উপকরণ আছে, এতে কোনো সন্দেহ নাই। লেখাপড়া জানতে হবে, জানতে হলে চেতনাবোধকে জাগ্রত করতে হবে, কিন্তু সবচেয়ে বড় কথা জনগণের কাছে যেতে হবে, জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য। এবং আমি মনে করি এই উপলব্ধিই আমাকে এই পথে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। ইনু ভাই, আপনি আজকেই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, তাই একজন তথ্যমন্ত্রী হিসাবে নয়, আমি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে এখনকার বা বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যমকে আপনি তার পারফরমেন্সের বিচারে 100-তে কত দিবেন এই পর্যন্ত? না, বাংলাদেশের সংবাদ মাধ্যমে 60-এর উপরে নম্বর থাকে। 60-এর উপর নম্বর কি আপনাদের আমলের হিসাব না এই কালের আমলের না, হিসাব? আমি যে আমলের লোক, জি। 60 মানে প্রথম শ্রেণী। সেই আমলের হিসাব নাকি এই আমলের হিসাব? এখানে সংবাদপত্র আমাদের দুর্বল নাই। এই বাংলাদেশের গণমাধ্যম, জি। গণমাধ্যম, এই গণমাধ্যম গণতান্ত্রিক সকল সংগ্রামের বন্ধু ছিল। এই গণমাধ্যমের জোরালো ভূমিকার কারণে উপনিবেশিক শাসন পরাজিত হয়েছে এবং আমরা তার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করেছি। এই গণমাধ্যমের কারণেই সামরিক শাসনের স্বৈরাচার বিরোধী এই আন্দোলন সফলতার মুখ দেখেছে। সুতরাং এই গণমাধ্যম আমি মনে করি গণমানুষের পক্ষে এবং স্বৈরাচারের পক্ষে, এবং ইতিহাসের মোড় বদলকারী মুহূর্তগুলোতে এই গণমাধ্যম দৃঢ়তা দেখিয়েছে, বলিষ্ঠতা দেখিয়েছে এবং বুদ্ধিমত্তারও পরিচয় দিয়েছে। সুতরাং সেদিক থেকে আমি মনে করি গণমাধ্যম 60-এর উপরে নম্বর আছে। জনাব ফারুক মোহাম্মদ, প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রী, আপনার এর জন্য কাকে আপনি সবচেয়ে বেশি কৃতিত্ব দিবেন? অবভিয়াসলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি আমাকে আসতে বলেছিলেন নির্বাচনে, তিনি আমাকে, তার জন্যই আমি নির্বাচিত হয়েছি। তিনি আমাকে যখন পছন্দ করলেন, বললেন তোমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে, আমি গ্রহণ করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অতিথিদের সঙ্গে আরো কথা বলবো। মহিউদ্দিন খান আলমগীর, আজকে একটি অনলাইন সংবাদপত্রে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন সম্পর্কে একটি তথ্য এসেছে এরকম যে তিনি বলেছেন যে আমার কাগজপত্র গোছানোর সময়ও আমি পাইনি, আমাকে আগে থেকে জানানো হলে পারত, যাতে মনে হয়েছে যে উনি অনেকটা ক্ষুব্ধ। তবে ওই নিউজটিতেই আবার বলা হয়েছে যে নিউ ইয়র্কে সারা খাতুন বলেছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সফল ছিলেন, ডাক বিভাগের উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী তাকে নতুন দায়িত্ব দিয়েছেন। ওই একই সংবাদ মাধ্যমে একই রিপোর্টের মধ্যে। আপনি এই সম্পর্কে কিছু দেখুন, এটা আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উদ্ধৃত করে বলা হয়েছে। জি। কথাটা তিনি বলেছেন কিনা আমার জানা নেই। এটা- যদি এই কথাটির সত্যতা সম্পর্কে জানতে হয় তাহলে তাকে জিজ্ঞেস করতে তাকে হবে। জিজ্ঞেস করতে হবে। এবং তিনি আজকে সকালে, মানে আজ ভোর রাত্রেও উনি ঢাকায় আসবেন। যিনি এই প্রশ্ন করেছেন বা যে আপনার দৈনিকে এই প্রতিবেদন উঠেছে, সেই প্রতিবেদনকে আমি তার সাথে কথা বলতে অনুরোধ করব। জি। কিন্তু তার সাথে সাথে যে কথাটির উপর আমি জোর দিয়ে বলতে চাইবো তা হলো এই যে আমাদের সারা খাতুন সফল স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতি আনুগত্য বোধে, দেশপ্রেমে, সততায়, নিষ্ঠায় তিনি যে অনবদ্য উদাহরণ আমাদের সকলের সামনে তুলে ধরেছেন তা আমাদের সকলের জন্য অনুসরণীয় বলে আমি মনে করি।
আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ওনার সঙ্গে আপনার কোনো কথা হয়েছে টেলিফোনে বা অন্য কোনো ভাবে? না, আমার সাথে কোনো কথা হয়নি। উনি হয়তো জার্নি করছেন সেজন্য মানে একটা কথা বলারও একটা জনাব হাসানুল কিনু, আপনাকে একজন SMS পাঠিয়েছেন বা আপনাদের উদ্দেশ্যে, তার নাম হচ্ছে শ্রাবণী। তিনি বলেছেন যে আমাদেরকে শুধু শুধু আশা না দিয়ে আপনারা কাজ করে দেখিয়ে দিবেন, এটাই আমাদের সবার প্রত্যাশা। এই প্রশ্নটা আপনাকে করতেই হবে এবং এই প্রশ্নটা আজকে অনেকবার আমাদের দর্শকরা করেছে জনাব হাসানুল কিনু, যে বিভিন্ন জাতীয় ইস্যুতে সংসদের বাইরে আপনার অনেক গঠনমূলক সমালোচনা আপনি দেখেছি, এখন কি তা থেমে যাবে কিনা? প্রশ্ন করতে অনেক ধন্যবাদ। জি এবং কথা বেশি না বলে কাজ দেখানো উচিত, জি এই কথার সঙ্গে আমি 100% একমত। আর আমি বারবার তো বলেছি যে আমি গণতান্ত্রিক সংগ্রামের একটা কর্মী, মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা এবং সমাজতন্ত্রের একজন কর্মী, এবং আমি আমার জীবনে সবসময় দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি, সন্ত্রাস এবং জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, যুদ্ধ অপরাধ এবং বিদেশি প্রভাবের বিরুদ্ধে আমি লড়াই চালিয়েছি এবং সেই লড়াইটা বিভিন্নভাবে এখনো চলছে, কখনো বাড়ে কখনো কমে। আমি যেখানেই থাকি না কেন, আমি এবং আমার দল এ সকল বিষয়ে আমরা আপোষহীনভাবেই সোচ্চার থাকব এবং ক্রিয়াশীল থাকব। সুতরাং যিনি প্রশ্ন করেছেন তাকে আমি আশ্বস্ত করছি যে আমার মুখ বন্ধ হবে না। আমরা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর কাছে একটু পরে আসবো, কিন্তু দর্শকের এই প্রশ্নটা একটু না করে পারছি না। উনি এই প্রশ্ন করেছেন, ডক্টর আলমগীর আপনি কি মনে করেন যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু ব্যত্যয় ঘটেছে সেটা এই সময়ের মধ্যে আপনি ঠিক করতে পারবেন কিনা? এটা সম্পর্কে আপনি একটু পরে শুনবো, দর্শক এই প্রশ্ন আপনাকে করেছে। জনাব মোস্তফা ফারুক মাহমুদ, আপনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অনেকদিন সম্পর্কিত ছিলেন, আপনি সরাসরি চাকরি করেছেন রাষ্ট্রদূত হিসাবে এবং অনেক গুরুত্বপূর্ণ পদে। আপনি বাংলাদেশের কূটনীতিতে বাংলাদেশের পারফরমেন্সকে বা পররাষ্ট্র সম্পর্কের পারফরমেন্সকে কিভাবে বিবেচনা করেন? বর্তমান সরকার বলছেন না, বর্তমান সরকারের এই 3.5 বছর এই সরকার কূটনীতি আমি মনে করি অত্যন্ত সফল কূটনীতি। আমি এর আগে আমি নিজে মনে করি যে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের এ যাবৎকাল যে যত পররাষ্ট্রমন্ত্রী পেয়েছি তার মধ্যে সফলতম। এই জন্য বলছি যে তিনি অত্যন্ত আর্টিকুলেট, সুন্দরভাবে আমাদের জাতীয় স্বার্থ তুলে ধরেছেন এবং আদায় করবার জন্য সহজ নয়, প্রত্যেক কেউ তো আপনাকে দিয়ে দেবে না যে তুমি নিয়ে যাবে এটা, কিন্তু তিনি সফলভাবে সেটা আদায় করবার জন্যে চেষ্টা চালিয়েছেন এবং বেশ কিছু জায়গায় তিনি সফল হয়েছেন। সম্পূর্ণ সফলতা কোনো কিছুতেই আসে না, 100% সফল বলে কেউ কিছু নেই। সফলতার মাত্রা দিতে আপনি মনে করেন সফলতার মাত্রাই বেশি? মাত্রাই বেশি, সফলতার মাত্রা বেশি। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনি যদি আমাদের দর্শকের, যে আপনি কি এই 1 বছর বা 1.5 বছর যে সময় আছে সরকার আপনাকে এই দায়িত্ব দিলে, এর মধ্যে যে কিছু আইন শৃঙ্খলার যে বিচ্যুতি আছে তা ঠিক করা বা ঠিক করতে? আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিছু কিছু ব্যত্যয় আছে, এটা সম্পর্কে কোনো দ্বিমত নেই। কিন্তু যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো এই যে 2001 থেকে শুরু করে 2008 সালে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যত্যয় ছিল, যে লঙ্ঘন ছিল, তার তুলনায় এখন কি অবস্থা? আমরা যদি পরিসংখ্যানের হিসাবে গড় পরিসংখ্যানের গড় হিসাবে চিন্তা করি বা গড়টাকে প্রেক্ষিত বলে মনে রাখি, তাহলে দেখব 2001 থেকে 2008 সাল পর্যন্ত ওই জোট সরকারের আমলে এবং তারপরে ওই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, সেই আপনার দুর্বৃত্ত ফখরুদ্দিন, মঈনুদ্দিন এবং ইয়াজউদ্দিনের আমলের সরকার তুলনায় এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা যদি অপরাধের নিরিখে বিবেচনা করি, হত্যা কিংবা ধরুন ধর্ষণ কিংবা ধরুন ডাকাতি, চুরি, তাহলে দেখবেন যে গড়ে এর মাত্রা অনেক কমে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এমন কিছু হত্যাকাণ্ড ঘটেছে যেটা জাতির বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু তথাপিও বলা দরকার যে এক্ষেত্রে যে দৃঢ়তা নিয়ে সরকার এগিয়ে গেছেন, সেই দৃঢ়তার প্রেক্ষিতে ইতিমধ্যে যে সফলতা অর্জন করা হয়েছে, সেই সফলতাকে আমরা একটা যুক্তিসঙ্গত উপসংহারে নিয়ে যেতে পারবো। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো, এতে কোনো সন্দেহ নাই। তবে ভালো হওয়ার পরিধি আরও বিস্তৃত এবং সেই পরিধির সুযোগ আমাদের নিতে হবে। এবং কথা বলার সাথে সাথে কথাও আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনাকে এবং দর্শকদেরকে যে অতীতের সরকারের তুলনায় এই সরকার বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ,
দৃঢ় হস্তে দমন করেছে। এই সরকার আগের সরকারের তুলনায় নারীদের প্রতি করে যে অপরাধ, শিশুদের প্রতি করে যে অপরাধ, সেটাকে সর্বাত্মক দৃঢ়তার সাথে প্রতিরোধ করতে সমর্থ হয়েছে। এগুলো যে এক্ষেত্রে যে ইতিবাচকতার পরিচয়কে সরকার দিয়েছে, সেই ইতিবাচকতার পরিচয়কে আরও বিস্তৃত করার জন্যে, আরও ফলপ্রসূ করার জন্যে আমরা আমাদের কর্মপ্রচেষ্টাকে প্রসারিত করব। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্টটি খুব সহজ, একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, এবং কিন্তু আমাদের দর্শকরা অনেকেই মনে করছেন যে আপনার অ্যাসাইনমেন্ট আসলে এতটা সহজ নয়। জনাব হাসানুল কিন্তু কেউ কেউ এম্পায়ার স্টেট বিল্ডিং এর ভিত্তির কথা মনে হচ্ছে। এটা যখন এটা তৈরি হচ্ছিল তখন সবাই মনে করেছিলেন এটা খুব শক্তিশালী ভিত্তি, কিন্তু যারা এটা তৈরি করেছিলেন তারা বলেছিলেন যে এই শক্তিশালী ভিত্তিকে ভিত্তি হিসেবে বিবেচনা করে আমরা এমন একটি প্রসারিত ইমারত গড়ে তুলব যেটা গড়া কঠিন হবে। আমাদের ক্ষেত্রে আমার মনে হয় এই উপমাটা আপনারা মনে রাখতে পারেন। একটু না, আমরা মনে রাখলাম, কিন্তু দর্শক হিসেবে মানে আমাদের পক্ষে উপমাটা একটু মানে একটু কঠিন হলো কিনা বোঝা। সহজ ভাষায় যে ভিত্তি অনেক শক্ত, কিন্তু উপরে যে ইমারত করতে হবে সেটাও অনেক শক্ত, দুইটা শক্ত কাজ, অনেক বেশি। যারা আসলে কিন্তু অনেকেই বলছেন, বিশেষ করে যারা একটু দুষ্ট লোক, তারা বলছে যে সরকার যেহেতু একটু বেকায়দায় আছে পদ্মা সেতু নিয়ে, হলমার্ক নিয়ে, সোনালী ব্যাংকের ইয়ে নিয়ে, তো সেইটার থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই মন্ত্রিসভার এই ব্যাপক রদবদল। আপনি এটা কিভাবে দেখছেন? আমি বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতি আমার মানে দারুণ আস্থা আছে, কিন্তু সুতরাং মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই। যা ঘটবে মানুষের চোখ সেখানেই আটকে থাকবে, কিন্তু সুতরাং হলমার্কের দিকে, পদ্মা সেতুর দিকে মানুষের চোখ আটকে আছে। এই চোখ সরাতে হলে হলমার্কের দুর্নীতিবাদ যখন একটা একটা করে কারাগারে যাবে, তখন মানুষের চোখ আস্তে আস্তে সরে যাবে। পদ্মা সেতু যখন আস্তে আস্তে শুরু হবে, মানুষের চোখ তখন এখান থেকে সরে যাবে। সুতরাং ওটাকে ধামাচাপা দেওয়ার জন্যে মন্ত্রী পরিষদের রদবদল দরকার নেই। কারণ তার মানে হচ্ছে যারা এই কথাটা বলছেন যে দুর্নীতি ধামাচাপা দিতে চাচ্ছে সরকার, আসলে সরকার কিন্তু উল্টো কাজ করছে। সেটা দুর্নীতি উদ্ঘাটন করছে এবং তাদেরকে সাজা দিচ্ছে, যার জন্য ইতিমধ্যেই সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা মানে সাময়িক বরখাস্ত হয়ে গিয়েছে এবং তদন্ত কাজ শুরু হয়েছে, টাকা উদ্ধারের প্রচেষ্টা শুরু হয়েছে। আর পদ্মা সেতুর ব্যাপারে আপনারা তো জানেনই যে ইতিমধ্যেই সরকার কতিপয় পদক্ষেপ নিয়েছে। এমনকি বিশ্বব্যাংকের সঙ্গে সব ব্যাপারে একমত না হয়েও পদ্মা সেতুর টাকা আনার জন্যে কতিপয় কর্মকর্তা সরে গিয়েছে দায়িত্ব থেকে। এবং তার মানে এই নয় যে বিশ্বব্যাংকের সব দায়িত্ব আমরা মানে অভিযোগ স্বীকার করে নিয়েছি, কিন্তু পদ্মা সেতুর জন্য আমরা মানে খাতিরে আমরা আপাতত এক পা পিছু হটে এসেছি। সুতরাং যারা বলছেন যে দৃষ্টি সরানোর চেষ্টা সরকারের নেই। জনাব ফারুক মোহাম্মদ, বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল মন্ত্রিসভা প্রায় 60 জন ছিল। আমাদেরও এখন যদি আমরা উপদেষ্টাদের ধরি, এখন আমাদের 60 জন সদস্য। যদি আমরা উপদেষ্টাদের ধরি, মন্ত্রী পদমর্যাদা যারা উপদেষ্টা আছেন একদম 60 জন, 53 জন মন্ত্রী, 7 জন উপদেষ্টা। বিএনপির হিসাবে আপনি কিন্তু ওই উপদেষ্টাদের সংখ্যা ধরেন নাই। মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা ছিল না? ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, মানে ওনার মন্ত্রী। আচ্ছা, 5 জন আর 5 জনের গ্রেস ধরা যেতে পারে। আপনারা খুব কাছাকাছি চলে এসেছেন, মানে মন্ত্রিসভা বড় হয়ে যাচ্ছে অনেক। এই মন্ত্রিসভার প্রসারণ কতটা মানে জরুরি বলে আপনি? মন্ত্রিসভার প্রসারণ হয় দেশের প্রয়োজনে। এখনকার প্রয়োজন নিঃসন্দেহে হয়তো আমি মনে করি আরও বড় বৃহত্তর মন্ত্রিসভার প্রয়োজন হতে পারে, কারণ আমাদের কাজ তো কম নয়, কাজ তো বেশি। কাজ বেশি বলেই লোক বেশি লাগবে এবং সে তাদের যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে। আপনি জাস্ট XYZ রামশ্যাম যদু মধুকে নিয়ে যদি মন্ত্রিসভা করেন, 10 জনকে 100 জন করলে কিছু হবে না। কিন্তু যদি আপনি খাঁটি মানুষকে নিয়ে 50 জনের কি 60 জনের মন্ত্রিসভা করেন, তবে পাকিস্তানে কত মন্ত্রিসভা জানেন? সময় 70 জন ছিল মন্ত্রিসভা। আমাদের দেশেও একসময় প্রায় 80 মিনিস্টার ছিলেন। কিন্তু আসলে দেখতে হবে যে কারা কাজ করছেন। কাজ যদি করেন, 60 জন ইজ নট দ্যাট মাচ। 350 জন সংসদ সদস্যের মধ্যে 60 জন ইজ নট টু মাচ। জি, কিন্তু আসলে দেখতে হবে যে কারা কাজ করছেন। কাজ যদি করেন, 60 জন ইজ নট দ্যাট মাচ।
350 জন সংসদ সদস্যের মধ্যে 60 জন ইজ নট টু মাচ। জি কিন্তু এর আরেকটু ব্যাখ্যা আছে। জি দেখুন, বাংলাদেশ কিন্তু একক রাষ্ট্র, ইউনিটারি গভর্নমেন্ট বা একক সরকার। এখানে কিন্তু কোনো প্রাদেশিক সরকার নাই। যেখানে প্রাদেশিক সরকার আছে, উদাহরণত জাপান জি। কিংবা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সংখ্যা কম। কিন্তু যেখানে প্রাদেশিক সরকার নাই, সেখানে যে কাজের বিস্তৃতি বেশি, গভীরতা বেশি, সেজন্য মন্ত্রীদের সংখ্যাও বেশি। এই মানে এই 60 কি যথেষ্ট না আরেকটু আমি তো মনে করি প্রয়োজনে আরো বাড়বে। এক্ষেত্রে আমি মনে করি আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদে সুস্পষ্ট বলা হয়েছে জি। যে এই দায়িত্বটি নিরীক্ষ করার এখতিয়ার প্রধানমন্ত্রীর। জি। তিনি আপনার সময়ে সময়ে যখন মনে করবেন যে প্রয়োজন পরিমাণ আছে, যে পরিমাণ মনে যে করবেন সংখ্যা নির্ধারণ করবেন, সেই সংখ্যা এটা হবে। যে আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে একটু আলোচনায় আসবো যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আছেন জনাব সৈয়দ আশরাফুল ইসলাম, উনি আজকে বলেছেন যে আজকে যে তোফায়েল আহমেদ যে মানা করেছেন এটি দলের অনেক বিপক্ষে গিয়েছেন, মন্ত্রিত্ব নিতে অস্বীকার করেছেন এবং এটি দলের জন্য অনেক ক্ষতিকর হয়েছে। এই প্রসঙ্গে আপনার মন্তব্য একটু শুনবো আমরা। জনাব মহিউদ্দিন খান আলমগীর, আমি একটি পত্রিকা দৈনিক কালের কণ্ঠ থেকে একটু পড়ে শোনাচ্ছি আপনাকে। শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠকে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তোফায়েল আহমেদের মন্ত্রিত্ব গ্রহণ না করা বড় ষড়যন্ত্রের অংশ। তিনি সাময়িকভাবে বাহবা কুড়ালেও কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছেন। মন্ত্রিত্ব না নিয়ে তোফায়েল সাহেব দলকে ক্ষতিগ্রস্ত করেছেন। এই হচ্ছে তারা তোফায়েল মানে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে কোট করেছেন। আপনিও কি মনে করেন যে এই মন্ত্রিত্ব গ্রহণ না করা ষড়যন্ত্রের অংশ, দলকে ক্ষতিগ্রস্ত করেছে? দেখুন, যে সভার কথা এখানে উদ্ধৃত করা হয়েছে, সেই সভায় সৌভাগ্যত আমারও উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। জি। এবং আমার সেই উপস্থিতির আলোকে কথা বলতে আমার দ্বিধা নেই। যে ভাষায় এবং যে লক্ষ্য সামনে রেখে এই প্রতিবেদনে দেওয়া হয়েছে, সেই ভাষা এবং লক্ষ্যের কথা যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেননি। সৈয়দ আশরাফুল ইসলাম যেটা বলেছেন সেটা হলো এই যে জনাব তোফায়েল আহমেদ যে মন্ত্রিত্ব গ্রহণ না করে যা একটি অপ্রত্যাশিত কাজ করেছেন, যে অপ্রত্যাশিত কাজের জন্যে আমাদের দল আওয়ামী লীগ তৈরি ছিল না। এতটুকুই মন্তব্য ছিল, এর বাইরে তো কোনো মন্তব্য হয়নি। মানে ষড়যন্ত্র এই ধরনের স্ট্রং ওয়ার্ড উনি একেবারেই ইউজ করেন। জি, তাহলে তো আর কোনো কথাই নেই। জনাব হাসানুল হক কিনু, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটু অন্য বিষয়ে। সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আজ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ প্রায় 16 মাস পরে, সেই ছোট রায়টি দেওয়ার পরে আজ পূর্ণাঙ্গ একটি রায় প্রকাশিত হলো। তো আমরা এই রায় প্রকাশিত হওয়ার পরে জানতে পেরেছি যে বিচারপতি জনাব খায়রুল হকের সঙ্গে 3 জন বিচারক একমত ছিলেন। তো মোট 4 জন বিচারক, প্রধান বিচারপতি সহ, তৎকালীন প্রধান বিচারপতি সহ এক রায় দিয়েছেন। 2 জন ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছেন এবং একজনও কিছু বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তো এর আলোকে, যেহেতু আমরা শর্ট ভার্সনটির উপরে ভিত্তি করে এই সংবিধান চেঞ্জ করেছি এবং আরো অন্য অনেক কিছু করছি, এর ফলে কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে কিনা? জি না, কথা হচ্ছে রায় যাই হোক, আমাদের সংসদের সংবিধানের একটি অনুচ্ছেদ পরিবর্তন করার অধিকার আছে। সুতরাং রায় যদি নাও হতো, তাহলেও পুরনো ধাঁচের তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো সংবিধান থেকে বাতিল করার সিদ্ধান্ত হতে পারত। সুতরাং এই যে রায়টা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি মাথা ঘামাচ্ছি যে আজকে নির্বাচনকে, এটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমরা সবাই একটা স্থায়ী ব্যবস্থা গড়ে তুলব কিনা। প্রতি 5 বছর পর পর নির্বাচন কার অধীনে হবে, কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এই বিতর্কের অবসান করা দরকার। এবং সেখানে আমি এখানেও আপনার সামনে বলেছি যে বেগম খালেদা জিয়া তার এগিয়ে আসা উচিত, ওই একটা স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার জন্য সংলাপে আসা উচিত। উনি সংলাপ এড়াচ্ছেন এই সংকটটা জিইয়ে রাখার জন্য। আমাদের সরকার এক পায়ে খাড়া আছে সংলাপের জন্য। জনাব মহিউদ্দিন খান আলমগীর এই বিষয়ে যদি একটু মন্তব্য করতেন যে এতে কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে কিনা। পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা দেখতে পেলাম যে 3 জন বিচারক আসলে প্রধান বিচারপতি খায়রুল হকের সাথে একমত হন। এই ধরনের কোনো উপসংহারে আসতে হলে 2টি তথ্য মনে রাখা দরকার। প্রথম তথ্য হলো যে
সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা কি রায় দিয়েছেন? সংখ্যাগরিষ্ঠ বিচারকরা এই রায় দিয়েছেন, তার সাথে একমত আছেন? সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা যে রায় দিয়েছেন সেই রায় বহাল রায়। আর দ্বিতীয় এই কথাও আমাদের মনে রাখতে হবে যে রায় দেয়া সত্ত্বেও সংবিধান পরিবর্তন করার একমাত্র এখতিয়ার সংসদের, এবং সংসদ সেই এখতিয়ার অনুযায়ী সংবিধান পরিবর্তন করেছে। কাজে এখানে সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। এ কথা বলার সাথে সাথে মৌল যে কথাটার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব তা হলো এই রায়ের মারফতে এ কথা প্রতিভাত হয়েছে যে বাংলাদেশে ফরমান দিয়ে সংবিধান লঙ্ঘন করার, পরিবর্তন করার বা ব্যবচ্ছেদ করার কোনো অধিকার কারো নাই। জনাব ফারুক মোহাম্মদ, একটি বিব্রতকর প্রশ্ন আপনাকে করতেই হচ্ছে। অনেক দর্শক এই প্রশ্নটি করেছেন, আজকে ডেইলি স্টারে ওই বিষয়ে মন্তব্য প্রকাশিত হয়েছে। প্রশ্নটি হচ্ছে যে সাবেক যোগাযোগ মন্ত্রী জনাব আবুল হোসেনের যে প্রতিষ্ঠানটি ছিল সাকো, এবং যেটির কথা বিশ্বব্যাংক পদ্মা সেতু সম্পর্কিত দুর্নীতি বিষয়ে যে কথাটি বলেছে, আপনি সেটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই বিষয়ে আপনি কি কোনো আলাদা করে কোনো একটু বক্তব্য দিবেন যে এইটি আপনার ক্ষেত্রে জনগণের মধ্যে একটি দূরত্ব তৈরি করবে কিনা, যে সাকোর ব্যবস্থাপনা পরিচালক? আমি সাগর ব্যবস্থাপনা পরিচালক ছিলাম। আফটার যখন উনি মন্ত্রী হলেন তখন সাগরতে একটা সুস্থ সৃষ্টি হলো। আমি যেহেতু সাগর সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম এবং 2003 সাল থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের ওই কি বলে একটা কমিটিতে, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে ছিলাম সদস্য, উনি ছিলেন সেক্রেটারি। জি, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। যখন দেখি এই সুন্দর সৃষ্টি হলো তখন আমি বললাম, আপনি যান, ঠিক আছে আমি নিচ্ছি, গ্রহণ করলাম। তারপরে আমি বহুদিন ধরে কাগজপত্র সব খাতা তন্ন করে খুঁজে দেখেছি, আমি বিন্দুমাত্র কোথাও ষড়যন্ত্রের কিংবা কোনো দুর্নীতির ছাঁচ ছোঁয়া দেখিনি। আচ্ছা, এন্টায়ারলি আমি দেখি সাগর যে সম্পর্কে সাগরকে বলা হয়েছে, সাগর এমন কোনো চিহ্ন পাইনি আমি যেখানে দুর্নীতি আছে বলে মনে করা যায়। আপনি জানেন গোলাম রহমান আমাদের দুদকের চেয়ারম্যান, তিনিও বলেছেন সাগরে তিনি কোনো দুর্নীতির সন্ধান পাননি। আর যারা মনে করছে দুর্নীতি আছে তারা আমাকে বললো, এই যে দুর্নীতি আছে তুমি দেখোনি কেন? কিন্তু তারা তো কেউ বলছে না। তারা আমাকে স্পষ্ট করে দিক, এখানে দুর্নীতি আছে তুমি দেখছো না কেন? দেন আন্দাজের দুর্নীতি আছে বলে আমি হঠাৎ কাকের পিছনে দৌড়লাম, কানে হাতে দেখলাম না কানটা কোথায়। এটা ঠিক না, এটা তো সম্পূর্ণ একটা অবাস্তব কাজ আর কি। আপনাকে ধন্যবাদ। জনাব মহিউদ্দিন খান আলমগীর, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যারা অভিযুক্ত, জামাতের শীর্ষ নেতারা যারা এখন কারাগারে আছেন, তাদের বিচার প্রক্রিয়াটি চলছে। আপনি জানেন ডক্টর মুনতাসির মামুন এবং শাহরিয়ার কবির একাধিক সময় মন্ত্রণালয়গুলির মধ্যে সমন্বয়হীনতা এবং শৈথিল্যের অভিযোগ এনেছেন, বিশেষ করে আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আশা করব যে এই বিষয়ে আপনি নিশ্চয়ই এটি আপনার প্রায়োরিটির প্রথম দিকে থাকবে। আমি যুদ্ধ অপরাধীদের ঘৃণা করি এবং আমি মনে করি জাতিগতভাবে এই দায়িত্ব আমাদের উপর বর্তিয়েছে, এবং এই দায়িত্ব যদি আমরা আমাদের সকল ক্ষমতা, সকল অধিকার প্রয়োগ করে না পালন করতে পারি, তাহলে আমরা আমাদের উপর সচেতন নাগরিক হিসাবে যে দায়িত্ব পালন করা ইপ্সিত তা করতে পারবো না। কাজে সেই প্রেক্ষিতে যদি এক্ষেত্রে কোনো ব্যত্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে পরিলক্ষিত হয়, সেই ব্যত্যয় জনগণের প্রত্যাশা অনুযায়ী দূর করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। আর সমন্বয়ের অভাবের কথা বলা হয়েছে, সমন্বয়ের অভাব থাকতে পারে, কিন্তু সমন্বয়ের অভাব থাকার অর্থ এই নয় যে কাজটি আটকে আছে। যদি সমন্বয়ের অভাবের কোনো উপকরণ আমার নজরে আসে, তাহলে সেই উপকরণগুলোর উপস্থিতি নিশ্চিত করার জন্য আমার তরফ থেকে আমি সযত্নে সকল পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি আছি। পাশাপাশি আমাদের দর্শকরা আরো দুটি খুব সেন্সেশনাল বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। একটি হচ্ছে জনাব ইলিয়াস আলী গুম, এবং আরেকটি অতি অবশ্যই সাগর রুনি। আপনি নিশ্চয়ই এই দুই বিষয়েও খুব মনোযোগ দিবেন, এটি দর্শকদের আশা। আমি মনে করি মনোযোগ আমাদের নিশ্চয়ই দিতে হবে। আমি কেবলমাত্র ইলিয়াস আলীর গুম নয়, দেশের সকল গুম এবং এই ধরনের সকল নির্যাতন, অত্যাচার, সকল কিছুর সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী, তাদের সকলের মুখোশ উন্মোচন করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। এই মাত্র আরেকজন দর্শক সে বরিশালের লিমনের কথাও বলল, আপনি নিশ্চয়ই এই বিষয়গুলি লিমনের সম্পর্কে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা প্রকাশিত, সে সম্পর্কে আমাদের মানবাধিকার কমিশন যে অবস্থান নিয়েছেন সেই অবস্থান আমাদের কাছে জানা আছে। তো বিষয়টি যখন এই পর্যায়ে যখন আপনার আদালতের নজরে এসেছে, আমরা আদালতের
অন্তর্বর্তীকালীন যে নির্দেশ পেয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমাদের তরফ থেকে আইনের সূত্র অনুযায়ী দায়িত্ব পালন করা প্রয়োজন বা ইপ্সিত সে দায়িত্ব আমরা পালন করব। আমি জনাব হাসানুল হক ইনু আপনার কাছে জানতে চাইবো যে আপনি আজকে প্রথমবার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার আপনার মন্ত্রণালয়ে আপনি বলেছিলেন যে অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করাটা আপনার একটা চ্যালেঞ্জ, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা জানি যে যখনই সরকারের বিপক্ষে কোনো খবর যায় তখন এটাকে অনেকেই অসৎ সাংবাদিকতা বলে থাকেন, বা ক্ষমতাসীনদের বিপক্ষে কোনো খবর গেলে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, কিভাবে আপনি আলাদা করবেন? আমি দুটো চ্যালেঞ্জের কথা বলেছি। জি, আমি বলেছি যে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা একটা চ্যালেঞ্জ, এবং দ্বিতীয় কাজটা যেটা বলেছি যে খণ্ডিত তথ্য, আংশিক তথ্য, মিথ্যা তথ্য অথবা তথ্য ধামাচাপা দেওয়া, এটা এই যে অসৎ সাংবাদিকতা নিরুৎসাহিত করাটাও একটা চ্যালেঞ্জ। এই দুটো চ্যালেঞ্জ মোকাবেলা করতে শুধু বাংলাদেশেই দরকার নয়, বাংলাদেশের বাইরেও পৃথিবীর সব জায়গায় এই দুটো চ্যালেঞ্জ মোকাবেলা করা হচ্ছে সবারই দায়িত্ব। তথ্য মন্ত্রণালয় এর তরফ থেকে আমরা এটা একা মোকাবেলা করতে পারবো না। এটা মোকাবেলা করতে গেলে এই গণমাধ্যমের সঙ্গে জড়িত মালিক, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী সবার সম্মিলিত একটা উদ্যোগ লাগবে। আর যেটা আপনি বললেন যে সরকারের বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে কোনো খবর ছাপা হলে সেটা অসৎ সাংবাদিকতা, এই কথাটা বলা ঠিক নয়। কারণ যদি সঠিক তথ্য হয় তাহলে সেটা বরঞ্চ সরকারকে সংশোধন করতে সাহায্য করে এবং জনগণের স্বার্থ রক্ষা হয়। সুতরাং অসৎ সাংবাদিকতা হচ্ছে সেই তথ্য, যেই তথ্য খণ্ডিতভাবে, বিকৃতভাবে, যেমন একটু আগে মহিউদ্দিন খান আলমগীর ভাই বললেন যে আওয়ামী লীগের কার্য পরিষদের সভায় সৈয়দ আশরাফের যে বক্তব্যটা যেভাবে ছাপা হয়েছে, কারণ একটা ক্লোজ ডোর মিটিংয়ের তথ্য এইভাবে ছাপাটা কতটুকু যৌক্তিক আর কতটুকু যৌক্তিক না, সেটা গণমাধ্যমের সব কর্মীরা বিবেচনা করবেন। আমরা এই তথ্য মানে বিমুক্তকরণের যুগে আমরা সকল বন্ধ দরজার খবরই ছাপাতে চাই, কিন্তু সেটা অবশ্যই আপনারা সাহায্য করলে সেটা নিশ্চয়ই সঠিকভাবে ছাপাটা হবে। না, বন্ধ দরজার খবর তো বন্ধ দরজা মানে ভেতরের, আমাদের চাকরিটাই তো তাই। যেরকম মনে করেন জনগণ আমাদের কাছ থেকে তাই চাই, কিন্তু যেরকম আমরা যখন কমিটি মিটিং করি সেখানে পক্ষ বিপক্ষ থাকে, আলোচনা হয়, সমালোচনা হয়, তাই না? বহুত জনা ভুল কথা বলে, বহুত জনা সঠিক তথ্য দিতে পারে না, কিন্তু সবশেষে কমিটি যে সিদ্ধান্ত নেয় সেটাই হচ্ছে সিদ্ধান্ত। কিন্তু আমরা যখন মাইনুটস লিখবো সেখানে আমরা সতর্কতা। কিন্তু আলোচনাটা অনেক ইন্টারেস্টিং না? আলোচনা তো ইন্টারেস্টিং, আলোচনাটা মানে আমরা তো যা কিছু করি মানে খবরের সংজ্ঞায় আসে যে এটা যদি জনগণের ইন্টারেস্টে আসে। বলে রাখি যে আজকে বাংলাদেশে মানে আমি এই যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি আর কি, এটা বাংলাদেশের গণতন্ত্র যদি অসৎ সাংবাদিকতা হয়, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। যদি সঠিক তথ্য আমি পরিবেশন করতে পারি এবং তাতে সরকার বা মন্ত্রী বা কোনো কর্মকর্তা বা বিরোধী দলের নেতা মনক্ষুণ্ণ যদি হয়, তাহলে গণতন্ত্র শক্তিশালী হয়। আমি আশা করব সেই দিকটা বিবেচনা করবেন। জনাব মুসাফ ফারুক মাহমুদ, আপনি প্রথমে বলেছিলেন যে সরকারের কাজের ব্যাপ্তি যত বাড়ছে তাতে মন্ত্রিসভার সম্প্রসারণ অবশ্যই, কিন্তু আমরা তো এই মন্ত্রিসভার মধ্যেই দেখছি, এটি আমাদের একজন দর্শক জানিয়েছেন, এই মন্ত্রিসভার মধ্যেই জনাব সুরঞ্জিত সেনগুপ্ত উনি এখনো দপ্তরবিহীন রয়ে গেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে একজন মন্ত্রী আছেন, তাকে কোনো কাজে লাগানো হচ্ছে না, অথচ মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে? তাকে কাজে লাগানো হচ্ছে না কথাটা আমি জানি না, কারণ তাকে নিশ্চয়ই কাজে লাগাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কি কাজে লাগাচ্ছেন সেটা আমার চোখে পড়ছে না হয়তো, কিন্তু আমার মনে হয় না আমরা তাকে দেখে ভাববো তিনি কিছুই করছেন না, তিনি চুপচাপ বসে বসে অন্নদান করছেন, এরকম কথা বলছেন না। সর্বশেষে আপনি একটু এইভাবে বলি, যিনি মন্ত্রী পরিষদের সদস্য, আমাদের সংসদীয় গণতন্ত্রের মন্ত্রী পরিষদে যখন বসেন, তিনি দপ্তর থাক আর দপ্তর না থাক, দেশ পরিচালনার সকল বিষয়ে যে আলোচ্য সূচিগুলো থাকে সেখানে সেই মন্ত্রী তার বুদ্ধিমত্তার ভিত্তিতে অংশগ্রহণ করেন এবং সরকার পরিচালনায় সহযোগিতা করে। সুতরাং সুরঞ্জিত সেনগুপ্ত প্রতি সপ্তাহে যে মন্ত্রিসভায় বসছেন, সেখানে যে আলোচ্য সূচি এবং আলোচনা ও সিদ্ধান্ত হচ্ছে, সেখানে ওনার অভিজ্ঞতা
এবং তার অবদান আছে বলে আমি মনে করি। আমার আরেকটি বিষয় মনে রাখা দরকার, আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদে বলা হয়েছে যে আমাদের মন্ত্রিসভা সমষ্টিগতভাবে দায়ী। কাজেই মন্ত্রিসভায় তথাকথিত দপ্তরবিহীন থাকুক, দপ্তর সংযোগী থাকুক, সকল কাজের জন্য কিন্তু সকল মন্ত্রীরা দায়ী। কাজে এই বিবেচনায় সাংবিধানিক সূত্র অনুযায়ী কোনো মন্ত্রী বিশেষ যদি কোনো সময়ের জন্য দপ্তরবিহীন থাকেন, তিনি যে দায়িত্বহীন থাকেন বা দায়িত্ব করেন না, এই ধরনের উপসংহারে আমাদের পৌঁছা সঠিক নয়। জনাব মহিউদ্দিন খান আলমগীর, আপনি একটি বাণিজ্য ব্যাংক পরিচালনার অনুমোদন পেয়েছেন, আমরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনার ফার্মার্স ব্যাংক আসার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব কি ফার্মার্স ব্যাংক থেকে একটু পিছিয়ে দিল নাকি একটু সংকটে ফেলে দিল? এটা এভাবে বিবেচনা করুন, যেমন ধরুন আমার আপনার যোগ্য সহকর্মী, তিনিও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আমি ঠিক তেমনি যখন একটি ব্যাংকের জন্য আবেদন করেছিলাম, তখন আমি আপনার মন্ত্রী ছিলাম না, এখন মন্ত্রিসভায় যোগ দিয়েছি। মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগেও আমি দেখেছি যে আমাদের ভিতরে বেশ কয়েকজন সংসদ সদস্য আছেন যারা ব্যবস্থাপনা পরিচালক কিংবা এমনকি ব্যাংকের চেয়ারম্যানও। তো সেক্ষেত্রে আবেদনপত্র অগ্রবর্তী করার জন্যে এটা কোনো বাধা হবে বলে আমি মনে করি না। তবে আমি ব্যক্তিগত ইচ্ছা পোষণ করি যে এই গুরুদায়িত্ব বহনকালে আমি ওই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট থাকব না। আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে এসে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, জনাব হাসানুল্লাহ কিনে এবং জনাব মোসাফফর ফারুক মোহাম্মদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।